সোমবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়া ও গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক অধিকারী শিবির ভারত সরকারের এডিআইপি প্রকল্পের অধীনে দিব্যাঙ্গজনের জন্য এইডস এবং সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কর্পোরেশন ও আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। গোমতী জেলার 8টি ব্লকের মধ্যে 1217টি আবেদন জমা হয়। এই 1217টি আবেদনপত্রের মধ্যে 704 জন বেনিফিশিয়ারিদের হাতে দিব্যাঙ্গজনের জন্য এইডস ও সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ প্রদান করা হয়। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন। আগামী 1 বছরের মধ্যে আমরা আন্তর্জাতিক মানের মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন রয়েছে সেই মানের 240 কোটি টাকা ব্যয়ে সেটাকে রিনোভেট করা হবে। এবং গত 7-8 মাস আগে আমরা আরো 3টা রেলওয়ে স্টেশন ত্রিপুরাতে পেয়েছি রিনোভেট করার জন্য। একটা মাতা ত্রিপুরা সুন্দরীর যে চন্দ্রপুর মাতার বাড়ির রেলওয়ে স্টেশন রয়েছে সেটা, একটা কুমারঘাট, একটা ধর্মনগর, তো টোটাল 4টা আমাদের রাজ্যে সে রিনোভেশন আমরা পেয়েছি। দেখুন, প্রথম যখন কোনো ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতাম দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, হায়দ্রাবাদে ডেভেলপমেন্ট হতো। আর আজকে গত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী যে কোনো কাজ, যে কোনো পরিকল্পনা, যে কোনো মিটিং, যে কোনো বৈঠক, ডেভেলপমেন্ট শুধু দিল্লি ভিত্তিক না, সমস্ত ভারতবর্ষ ভিত্তিক। আমার উদয়পুর হবে ডেভেলপমেন্ট, আমার মাতার বাড়িতে ডেভেলপমেন্ট হবে, আমার ধর্মনগর হবে, আমার নর্থ ইস্টের সিকিমও হবে, আবার কেরালাতে হবে, আবার জম্মু কাশ্মীর হবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে। মানে সমাবেশী ভারত, সবাই ভারত, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে পথ চলা, সবার বিশ্বাস, সবার প্রয়াস এবং বর্তমানে বিকশিত ভারতের সংকল্প 2047 সালে আমাদের দেশকে দুনিয়ার সবচেয়ে বৈভবশালী, পরম গৌরবশালী রাষ্ট্র। আগরতলা শহরে ব্যাপক অনিয়ম। শহরের কেকের দোকানগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য দিয়ে তৈরি করা হচ্ছে কেক, বন্ধ করে দেওয়া হলো দোকান। মেয়াদ উত্তীর্ণ জিনিস দিয়ে তৈরি হচ্ছে কেক, যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে প্রতিদিন বহু মানুষ। বিভিন্ন সময় শহরে এই অসাধু ব্যবসায়ীদের দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে, কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সম্প্রতি এক অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুম্ভ নিদ্রা ভেঙেছে প্রশাসনের। অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেছে প্রশাসনিক টিম। সম্প্রতি রাজধানীর মন্ত্রী বাড়ি রোড কেক অ্যান্ড প্লাজা নামে একটি কেকের দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কেকের মধ্যে ফাঙ্গাস পেয়েছিলেন। তারপরে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি এবং ফুড সেফটির পক্ষ থেকে যৌথভাবে সোমবার অভিযান চালানো হয় এই দোকানে। প্রশাসনিক কর্মীরা দোকানে অভিযান চালিয়ে দেখতে পায় মেয়াদ উত্তীর্ণ কেক, রুটি এবং ক্রিম সহ নানা সরঞ্জাম বিক্রির জন্য রাখা হয়েছে। তারপর এর নমুনা সংগ্রহ করে প্রশাসনিক টিম আপাতত দোকানটি বন্ধ করে দেয়। ল্যাবে নমুনা পরীক্ষার পর যদি অনিয়মের সততা পায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ দোকানের বিপরীত দিকে থাকা শ্রীকৃষ্ণ হট চিপস নামে একটি দোকানে অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকরা। খাবার সামগ্রীর মধ্যে ব্যাপক অনিয়ম পায় প্রশাসনিক টিম। তারপর বালাজি কেক অ্যান্ড সুইটসে অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব প্রত্যক্ষ করেন। দোকানের কাগজপত্র ঠিক নেই, সবগুলো দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেখা গেছে কেক সহ বিভিন্ন খাবার বানানোর কাজে যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ। বিশেষ করে যেসব পাউরুটির প্যাকেট রয়েছে সেগুলিও 100 গ্রামের কম রয়েছে এবং কিছু কিছু খাবার প্যাকেটের মধ্যে কবে বানানো হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই। প্রতিনিধি দলটি আরও জানান, তারা ধারণাও করতে পারেনি এভাবে শহরের বুকে মেয়াদ উত্তীর্ণ জিনিস দিয়ে কেক বানানো হচ্ছে, যা দেখে তাদের চোখ চড়ক গাছ হয়ে গেছে বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, দপ্তরের কর্মী সংকটের কারণে তারা প্রতিনিয়ত সব দিকে নজর রাখতে পারছে না। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলটি। দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা। কেক প্লাজা অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন
প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর, এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে। ধরুন এই ব্রেডটা, এটা ডিক্লারেশন ছিল 101 কেজি 100 গ্রামস, এটা আমরা পেয়েছি 995 গ্রামস, তো প্রায় 100 গ্রাম কম। তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা, এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই। কোনো প্যাকেটের 27 তারিখ, আজকে আমরা হচ্ছে 26 তারিখ, এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে 27/2। তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজেন্ট কনফার্ম। তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নিয়ে এসডিএম স্যারকে আমরা রিপোর্ট করব, আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব, আর অ্যাজ এ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দ্য সেক অফ দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার। প্যাকেজিং যেটা আছে, এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে, ঠিক আছে? প্যাকেজিং লাইসেন্স থাকলে দ্য ম্যানুফ্যাকচারার ক্যান প্যাকেজ, ঠিক আছে? এটা ওনাদের লাইসেন্স আছে, ওনারা প্যাকেট করতে পারবে, প্যাকেট করাটা দোষ না, কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে। কিন্তু এক্সপায়ারি প্রোডাক্টস বিক্রি করা বা ওটা নট কনফার্ম করে প্যাকেট কমিউনিটির রুল যদি কনফার্ম না করে, তাহলে সেটা হচ্ছে সমস্যার কথা, যেটা আমরা এখানে পেয়েছি। আপনি যে বিষয়টা বলেন, গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে, ওনার প্রতিবাদে আপনারা আজকে এখানে সামিল হয়েছেন। এসে আপনারা এসেছে এসডিএম বলুক যেই পাঠাক আপনারা বলছেন নিয়মিত আপনারা ভিজিট করেন, কখনো আপনাদের পাই না। যদি আপনাদের নিয়মিত ভিজিট করতেন তাহলে এতগুলি প্রোডাক্ট এখানে এক্সপায়ারি হতো না। দেখুন, এই নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সদরের যে এনফোর্সমেন্ট টিমটা আছে, সেটা অটোমেটিকলি, প্রথম কথা হচ্ছে আমাদের কমপ্লেন যখনই হয় না কেন, আমরা কোভিডের টাইমেও যখন কোনো কমপ্লেন হয়েছিল দেন আমরা অ্যাকশন নিয়েছি। আর সত্যি কথা বলতে হচ্ছে ম্যান পাওয়ার তো কিছুটা কনস্ট্রেন আছেই। ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে প্রায় 50,000 ব্যবসায়ী আছে, আর আমাদের টোটাল টিমে আছে সব মিলে 5 জন থেকে 7 জন। তো আমরা সত্যি কথা, আপনি যেটা বলছেন এটা জাস্টিফাইড। এভরি প্লেসে আমরা যেতে পারি না, সেটা আমাদের কনস্ট্রেন আছে, ম্যান পাওয়ারের কনস্ট্রেন অবশ্যই আছে। কিন্তু আমরা যখনই কোনো ইনফরমেশন পাই তখনই আমরা অ্যাক্ট করার চেষ্টা করি এবং উই ট্রাই টু ডু ইট ইন এ বিফিটিং। স্যার, অপরূপার মতন একটা ব্র্যান্ডেড দোকান, যারা রাজ্যের অধিকাংশ ভিআইপিরা সেই দোকানের উপর নির্ভরশীল, সেই জায়গাতে যদি এই ধরনের গোলমিল দেখা যায় তাহলে সাধারণ দোকানদার তো আরো বেশি হবে। সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমাদের প্রথম কথাই হচ্ছে যে ধরুন আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চাইছে যে যাতে ক্রেতারা ঠিকঠাক পায়, ঠিক আছে? অটোমেটিকলি আমরা মেশিনারি সেই রকম ভাবে কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, 100% আমরা অ্যাচিভ করতে পারছি না, অবশ্যই আপনাদেরও সহযোগিতা দরকার, এবং আপনারা যখনই যেটা বলবেন বা ইনফরমেশন দেবেন, অটোমেটিকলি আমরা সেরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা সেরকম ভাবেই কাজ করছি। এবং আজকে যেমন আমরা অপূর্বাতে এসেছি, যেটা পেয়েছি আপনাদের চোখের সামনেই আছে, উই ডিড নট ডু এনিথিং ফেভার, যেটা হয়েছে সেটাই আমরা নিয়েছি এবং আপনাদের সামনেই হচ্ছে। প্রতিনিধি দলে ছিলেন ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। এখন দেখার বিষয় সবকিছু নিজ চোখে দেখে ব্যবস্থা গ্রহণ করে কিনা, নাকি সবটাই রফা দফার দিকে এগিয়ে যায় প্রশাসন। শান্তন টিভি। উলুপাড়া জেবি স্কুলে সাউন্ড বক্স বাজিয়ে পাঠদানের জন্য বিদ্যালয়ের 4 শিক্ষকের 1 মাসের বেতন কাটা হবে এবং শোকজ করা হবে বলে আশ্বাস দিলেন বিদ্যালয় পরিদর্শক। রায়াবাড়ী বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করার পর এই বিষয়ে জানিয়েছেন টিএসইওর প্রতিনিধি দল। গত 21শে ফেব্রুয়ারি উদয়পুর মহকুমার কিল্লা এডিসি ভিলেজের অন্তর্গত উলুপাড়া জেবি স্কুলে ত্রিপুরা শিক্ষার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় রচনা করেছে। সাউন্ড বক্স বাজিয়ে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে পাঠদান করার দৃশ্য সামনে উঠে এসেছে। এ দৃশ্য সামাজিক মাধ্যম থেকে জানতে পেরে টিএসইউর একটি প্রতিনিধি দল সোমবার রায়াবাড়ী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যান। কথা বলেন বিদ্যালয় পরিদর্শকের সাথে। আপনারা একটা আগে যদি যান, আমরা এলাকা এমনি একদিন কয়ে দেন না, দ্বিতীয় দিনে একদিন সবাই লাড়ি স্কুল যেতে আতে কন্ডিশন বাহাকে সরাইরা পরে ইমং নাইবা লাড়ি বেঙ্গলে একদিন হেন দাঁড়াইলো খাইছে জনকে সংখ্যা পইলে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান,
ত্রিপুরার রাজ্যের সবচেয়ে লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে গত 21শে ফেব্রুয়ারি। দেখা গেছে উলুপাড়া জেবি স্কুলের ছাত্রছাত্রীদের সাউন্ড বক্সের মাধ্যমে পাঠদান দেওয়া হচ্ছে। বিষয়টি প্রত্যক্ষ করে তারা সোমবার প্রথমে স্কুলে এসে দেখেন সকাল 8টার সময় স্কুল খোলার কথা থাকলেও 12টা পর্যন্ত স্কুল বন্ধ। স্কুলের শিক্ষা পরিকাঠামো এতটাই ভেঙে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেও সংশ্লিষ্ট দপ্তর থেকে এবং এডিসি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আজ বিদ্যালয় পরিদর্শকের সাথে দেখা করে উলুপাড়া জেবি স্কুলের ইনচার্জ শৈলেন কুমার জমাতিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি করা হয়। তারপর বিদ্যালয় পরিদর্শকের আশ্বস্ত করেছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত 4 জন শিক্ষককে শোকেজ নোটিশ দেওয়া হবে এবং ইনচার্জ শৈলেন কুমার জমাতিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং 4 দিনের মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সদুত্তর দিতে না পারে তাহলে সবচেয়ে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের 1 মাসের বেতন কেটে রাখা হবে। বিশেষ করে ইনচার্জকে যাতে বরখাস্ত করা হয় তার জন্য দাবি করা হয়েছে বলে জানান সুজিত ত্রিপুরা। তিনি আরো বলেন, আশ্বাস অনুযায়ী বিদ্যালয় পরিদর্শক যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে টিএসইউ। তো লজ্জাজনক ঘটনা, ত্রিপুরা রাজ্যের শিক্ষার ইতিহাসে এরকম ঘটনা মনে হয় কোনোদিন ঘটেছে বা দেখেছে। ত্রিপুরা রাজ্যের বিগত বামপন্থী সরকারের আমলে শিক্ষার ক্ষেত্রে পুরো ভারতবর্ষে একটা গৌরবময় ইতিহাস অর্জন করেছে। পুরো ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের শিক্ষার জন্য একটা সুনাম ধর্ম অর্জন করেছে। কিন্তু আজকে এই রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে শিক্ষা দপ্তর কতটুকু ব্যর্থ এবং এডিসির শিক্ষা প্রশাসন কতটুকু ব্যর্থ এটা তো আপনারা প্রতিনিয়ত দেখছেন যে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করতে হচ্ছে, এটা আমরা দেখছি। কিন্তু এর থেকেও লজ্জাজনক ঘটনা গত 21শে ফেব্রুয়ারি উলুপাড়া জেবি স্কুল, এডিসির স্কুল, এটা কিল্লার এডিসির এরিয়ার ভিতরে পড়ে উদয়পুর সাব ডিভিশনে। এই স্কুলে মেশিন চালিয়ে, সাউন্ড সিস্টেম মেশিন চালিয়ে পড়াশোনা করাচ্ছে ছাত্রছাত্রীদেরকে। তো দুর্ভাগ্যবশত এটা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের যে এই দিনও আমাদেরকে দেখতে হচ্ছে। এখন দেখার বিষয় এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে শিক্ষা দপ্তর কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি এভাবে কতিপয় শিক্ষক শিক্ষিকাদের প্রশ্রয় দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। স্যান্দন টিভি। অভিযোগ জানানোর পরেও 3 বছর ধরে রাস্তা সংস্কারের কাজে এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য হাত লাগায়নি প্রশাসন। প্রতিবাদে সোমবার পথ অবরোধে শামিল হল আমজনতা। ঘটনা করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায়। করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ও রাস্তার সমস্যায় ভুগছে মানুষ। সোমবার আশারামপাড়ার মানুষ চেলাগাং থেকে আশারামপাড়া ও যতনবাড়ি থেকে চেলাগাং যাবার রাস্তা অবরোধ করে বসে। এলাকাবাসীর অভিযোগ, করবুক মহকুমার অন্তর্গত লাউগাং, পোয়াংবাড়ি দক্ষিণ চেলাগাং, পোয়াংবাড়ি দক্ষিণ চেলাগাং, উত্তর চেলাগাং রাস্তাগুলো খুব খারাপ অবস্থায় পরিণত হয়ে আছে, চলাচলের অযোগ্য। সমস্যাগুলিকে লিখিত আকারে জমা দেন করবুক মহকুমা প্রশাসনের কাছে, কিন্তু 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি। তাই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। ঘটনার খবর পেয়ে চেলাগাং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে 5 ঘণ্টা পর করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা ও ভিক্টর দেববর্মা ছুটে যায়। এলাকাবাসী জানায় আগামী মঙ্গলবার থেকে রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে তারা আশ্বাস পেয়েছেন। প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি কাজে হাত না লাগানো হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামবে। রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার জন্য কিন্তু স্যারেরা এসেরা সবকিছু আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য, রেজুলেশন জমা দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলেন। আজকে 21/11/2022 তারিখের সময় কাগজ জমা দেওয়া হয়েছিল, কিন্তু কাল এখনো পর্যন্ত কার্যকারী হয়নি বলে আজকে এই রাস্তার অবরোধ। এর আগেও পথ অবরোধ করা হয়েছিল। এরা অফিস স্টাফ আইএসেরা, এসডিএম স্টাফ আইএসেরা সবাই কথা দিয়ে গেছিল আমাদের 4টা পঞ্চায়েতের মধ্যে স্পেশালভাবে দেখা করার জন্য
সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যাবৎ যেদিন থেকে রাস্তা অবরোধ করার পরে 2022 সনে এই পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ খবর নেয়নি। যদিও আমাদের গ্রাম প্রতিবাসী সবাই আমরা মিলে অফিসের লগে যোগাযোগ করি। অফিসের লগে যোগাযোগ করার ফলে কেউ কিছু সাড়া দেয়নি বলে আজকে আবার 1 বছর 1.5 বছর পরে আজকে আমাদের রাস্তা অবরোধ করার বাধ্যতা হচ্ছে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা সক্রিয় হয়। শান্তন টিভি। সোমবার রাজধানীর গোর্খাবস্তি এলাকায় প্রাইম কেয়ার নার্সিংহোমের শুভ উদ্বোধন হয়। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাত ধরে এই উদ্বোধন হয়েছে। সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, নার্সিংহোম খোলা হল আত্মনির্ভর হওয়ার একটি মাধ্যম। গুণগত স্বাস্থ্য পরিষেবা এই নার্সিংহোম থেকে রাজ্যের মানুষ পাবে। গুণগত স্বাস্থ্য পরিষেবা এই নার্সিংহোমের মাধ্যমে মানুষকে দেওয়া হবে, উপকৃত হবে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, আগরতলা শহরের ব্যস্ততা বেড়েছে জনসংখ্যাও। সে অনুযায়ী নার্সিংহোম ও হাসপাতালের সংখ্যা অনেক কম, তাই স্বাস্থ্য পরিষেবা আরও বেশি উন্নত করার দাবি করেন তিনি। আর এই নার্সিং হোমগুলি বা হসপিটালগুলি যে আমাদের যুবক ডক্টর বলছে আত্মনির্ভর ত্রিপুরার প্রতিও একটা স্টেপ to become self-sufficient. And first thing we require to be self-sufficient is in healthcare. এটা বলতে আমি কোনো দ্বিধা করি না। যেভাবে পেশেন্ট চলে যায়, চেন্নাই চলে যায়, অপোলো চলে যায়, এতগুলি টাকা খরচ করে বসে না, আমার কষ্ট লাগে। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, গ্রামের লোক ক্ষেত বিক্রি করে প্লেন ভাড়া দিতে হয়। কোনো সময় প্লেনের ভাড়া থাকে 20,000-30,000 টাকা আপ টু ক্যালকাটা দিল্লি। সুতরাং এই প্রাইম কেয়ার ইজ স্টেপ টুয়ার্ড আত্মনির্ভরতা, is a step towards fulfilling a dream that we will provide quality health care in Tripura. We are able to provide. We will provide. There is a determination in that. When you are determined, you can do something. When you are not determined, na korbo na korchi hobe na agar kolai dita hobe kichu doctor ki agar kole asbe thakbe Chennai keno amra agar kole asbo. That kind of hesitant. এই হেজিটেন্সি দিয়ে কিছু হয় না। চুরির ঘটনা থেকে বাদ গেল না পুলিশ কর্মীর বাড়ি। ঘটনা বিশালগড় রঘুনাথপুর এক পুলিশ কনস্টেবলের বাড়ি। পুলিশ কনস্টেবলের নাম আমির হোসেন। তার বাড়িতে হানা দিয়ে চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার। বিশালগড় থানার পুলিশ তদন্তে নেমে রঘুনাথপুর ও ঘুনিয়ামারার 2 ব্যক্তি নজরুল ইসলাম ও মাইনাল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রঘুনাথপুরে একজন লোক আমির হোসেন, ওনার বাড়িতে গত 23 তারিখ রাত্রেবেলা চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে। উনি এফআইআর করেছে। এই এফআইআর এর ইনভেস্টিগেশনে আমরা এখানে 2 জন আমাদের এখানে যে প্রপার্টি অফেন্ডার তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সের উপর ভিত্তি করে, এবং একটা গোল্ড মেড একটা চেইন, এটা আমরা রিকভারি করছি, স্টোলেন চেইন। এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে প্রডিউস করব, পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব। আরো যা যা মাল আছে এগুলো রিকভারি করার আমরা চেষ্টা করব। কোন কেস কানেকশন স্যার এটা নাম্বার? এটা তো নতুন কেস, আজকে কেস হয়েছে 13 নম্বর কেস, বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার 30। তাদের কোথায় সেকশন 457 380 401। তাদেরকে কোথায় থেকে গ্রেফতার করেছেন? রাবার্ট বোর্ডের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। 8 জন নতুন বোর্ড অব ডিরেক্টর তাদের দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে বিস্তারিত জানান বোর্ডের চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি বলেন, 1 বছরের জন্য বোর্ড মিটিং হয়, লাভ এবং ক্ষতি নিয়ে আলোচনা হয়। আগামী দিনে রাবার্ট বোর্ডের কিভাবে বিকাশ ঘটানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রথমবার চেয়ারম্যান হওয়ার পর আমরা প্রায় 1.5-2 মাসের পর আমরা বোর্ড অফ ডাইরেক্টর ফর্ম করেছি। তারপর আমরা প্রথম 176 আমরা বোর্ড মিটিং, তো এখানে আমরা আলোচনা করছি গত লাস্ট 1 বছরের যে বোর্ড মিটিং ওগুলো কি আলোচনা হয়েছে এই নিয়ে আমরা জাস্ট রিভিউ করেছি। এবং আগামী দিন আমরা দেখব যে এই সামনে অর্থ বছর আমরা কি করতে পারি, কেননা আমরা
বর্তমানে আমাদের যে ফ্যাক্টরিগুলো নো লস নো প্রফিটে রান মানে চলছে। তো আমরা চাই যে এই ফ্যাক্টরিটাকে কীভাবে আমরা প্রফিটে নিয়ে আগামী দিন আমরা যাতে জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারি যে টিএফডিসি কী। আজকে কতজন বোর্ড অফ ডিরেক্টর? বোর্ড অফ ডাইরেক্টর আমরা 8 জন বোর্ড অফ ডাইরেক্টর ছিল। আমি সারা ত্রিপুরার প্রত্যেক পেচারথল থেকে পানি সাগর থেকে শুরু করে ধর্মনগর প্রপার আগরতলা কুমারঘাট বা এই সব মিলিয়ে আমরা যারা পার্মানেন্ট মানে যারা রাবার গ্রোয়ার্স, যারা রাবার নিয়ে বেশি যারা বুঝে তাদেরকে নিয়ে আমরা কমিটি করছি। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করেন বিশ্বজিৎ রায় এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিধায়ক শম্ভুলাল চাকমা। এদিন দায়িত্বভার গ্রহণ করে ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, দপ্তরের উন্নতি করার চেষ্টা তিনি করে যাবেন। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি ভাইস চেয়ারম্যান হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি আমাকে দায়িত্ব দিয়েছে। আজকে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন, কি কি পরিকল্পনা রয়েছে? দেখুন, পরিকল্পনা বলতে আজকে সবে জয়েন করলাম। এই ইন্ডাস্ট্রিতে কি কি আছে তাদের সাথে পরবর্তী সময়ে বসে এবং যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথেও বসে কথাবার্তা বলে, তারপরে ধরুন যতটুকু বুঝতে পেরেছি কিছুটা ঘাটতি আছে। বিগত আমলে অনেকগুলো বার্তা ছিল, তো আজকে এসে শুনতে পারলাম মাত্র 3-4খানা বার্তা আছে, বাকিগুলো আর নেই। বিগত সরকারের আমলে এই বার্তাগুলি মনে হয় সেল করে দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, যিনি চেয়ারম্যান আমাদের মাননীয় যে শম্ভুলাল চাকমাজি, এবং আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি আমার কর্তব্য যতটুকু আমার সামর্থ্য আছে আমি সততার মধ্যে পালন করব। গাজা ও ফিলিস্তিনের যুদ্ধে কর্মরত প্রায় 100-র অধিক সাংবাদিক নিহত হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে নীরব প্রতিবাদ জানায় জার্নালিস্ট ইউনিয়ন। অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি কামনা করেন তারা। গত অক্টোবর মাস থেকে যে প্যালেস্তাইন এবং গাজার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে প্রায় 100 জনের মতো সাংবাদিক সেখানে যুদ্ধে নিহত হয়েছেন। যারা এই যুদ্ধে কভার করতে চাচ্ছেন, এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন, আমরা চাই আমাদের এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে এটাই জানান দিতে, এই প্রতিবাদ করতে, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। কারণ সাংবাদিকরা প্রত্যেকটা যুদ্ধ এবং সমস্ত জায়গায় আমরা সমানভাবে অংশ নিয়ে খবর সংগ্রহ করছি, কিন্তু যুদ্ধে গিয়ে যদি আমরা নিহত হই সেই খবরগুলো সাধারণের মাধ্যমে এসে পৌঁছাচ্ছে না। পাশাপাশি এই যুদ্ধের বিরতি ঘটুক এবং আজকের এই মৌন প্রতিবাদ থেকে আমরা শান্তি কামনা করি। হাতিপাড়ায় পারিবারিক বিবাদ নিয়ে 2 ভাইয়ের সংঘর্ষে আহত ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী। এলাকার মানুষ বড় ভাইকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। অনেকদিন ধরে বড় ভাই খোকন দাস ও ছোট ভাই সুখেন দাসের মধ্যে ঝগড়া চলছে। সোমবার এ বিষয়ে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, বড় ভাই সুখেন ছোট ভাই খোকনকে ছুরি দিয়ে আঘাত করে। খোকনের স্ত্রী পায়েল দাস স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়। তাদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তারপর কি মানে ঘরের ভিতরে ববাজ্য করতেছে। কে ববাজ্য করতেছে? বড় ভাই আর কি, মোর বাসা করে ববাজ্য করতেছে। তার সাথে তো আমার কোনো কথা কইছি না। আমি বাইরে বেরিয়ে মানে আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, হ্যাঁ যুদ্ধ করতে বেরিয়ে আইছে। আগে গিরি দিয়েছে, তুই আমার বক্তে করে তোরা আমার বোনের কি দরকার? আমি আইসি ওখানে কাজ চাইছি, তো আমার বোনের শুধু দরকার নাই। তোর বড় তুই যা, আমার বড় আমি যাই, ও তুই দেখবি তোর আমি কিতা করি, আমি তুই আমার কিতা করবি। ও দাঁড়া করে দুধ ঘরে গেছে, ঘরে গিয়ে মানে দরজা চিপাতে পেছনে চাকুটা বুঝাইছে, বুঝাই এসে রে। তারপরে মানে আমি ওগুলো কেজি কিনে গেছি, আমার মানে আমার এই জায়গাটা গাড়ি মারছে পরে আমি তো গেছি পরে। তারপরে আবার যা উঠে দাঁড়াইছি, আবার দিচ্ছে এই জায়গাটা আবার একটা দিচ্ছে। আমি তো ফিরেছি এবার ছেলেও দুধ দিচ্ছে, ছেলের মাও দুধ দিচ্ছে। এবারে উঠে মাথা ঘুরে পড়ে আছে, এত বেঁকে গেছে। এবার পাবলিকে ধরছে, বলে পুলিশে দিয়ে দিচ্ছে। আপনারা আঘাত করার পর আপনার মিসেজের মানে আঘাত করছে? কোন জায়গাতে আঘাত করছে?
আমার তো এই জায়গা করছে। আপনার মিসেজের তো বুকে মানে কয়টা আঘাত করছে? একটু। এরপরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে ওই আমার বোনের জামাই, আমিও আসলাম, মা। এখন আপনার মিসেজের অবস্থা কীরকম? ওখানে তো মানে কিতা কইতাম আসেন মানে মোটামুটি আর কি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।